আচ্ছা, আমাদের আজকে উইক 3 এর ক্লাস, লেসন 5 এন্ড লেসন 6। এর আগে আমরা লেসন 1 থেকে 4 এটা আমরা দেখেছি যে কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে থেকে সলিউশন বের করতে হয়। তো যেটা পদ্ধতি দেখেছি সেখানে আমরা দুটো পদ্ধতির নাম বা তিনটা পদ্ধতির নাম বলেছি, আর একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা আসলে করেছি সেটা ছিল ম্যাট্রিক্স। তো আমরা এবার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে একটু জানবো। এরপরে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট জানার পর আমরা আবার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা দেখব। প্লাস এখানে আমাদের যে রিলেশনটা আছে এটার সাথে, যে আমরা যে এলিমেন্টারি অপারেশন করেছি তার সাথে যে রিলেশন আছে সেটাও আমরা দেখাবো। দ্যাট মিনস ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটা পড়ে আমরা আবারও সেই আগের নিয়মে ফিরে যাব। তো আমাদের মেইন উদ্দেশ্য থাকবে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট শিখবো, তারপর আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখবো। এবং ইনভার্স ম্যাট্রিক্স দুটো পদ্ধতিতে বের করা যায়। একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাধ্যমে, আর একটা যে আমরা যে পদ্ধতি শিখেছি সেটা মাধ্যমে, মানে এলিমেন্টারি অপারেশন। তোমরা আসলে ম্যাট্রিক্সের মাধ্যমে সলিউশন করা আগেও জানো, কিন্তু এলিমেন্টারি অপারেশনের মাধ্যমে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় বা ডিটারমিনেন্ট নির্ণয় করা যায় সেটা হয়তো বা জানো না। তো আমরা সেটাও দেখব। তো মেইনলি আমাদের এলিমেন্টারি অপারেশনটাকে ফোকাস রেখে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সম্পর্কে আজকে জানবো প্রথম ক্লাসে ম্যাট্রিক্স সম্পর্কে। এরপর নেক্সট যে লেসন 6 আছে ওটাতে দেখবো আমরা ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে, সরি ইনভার্স না, ডিটারমিনেন্ট সম্পর্কে জানবো। তো প্রথমে ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্স সম্পর্কে ক্লাস শুরুর প্রথম দিনই একটু আলোকপাত করেছিলাম, যেহেতু আমাদের ম্যাট্রিক্স রিলেটেড কাজও এতক্ষণ করে আসছি আমরা। তো আবারও আমি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এখানে দিয়েছি, দেখো এই ম্যাট্রিক্স ইজ এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। তো রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে আয়তাকার যে অ্যারে অফ নাম্বারস, সুবিন্যস্ত বিন্যাস যেটাকে বলা হয়। দ্য নাম্বারস ইন দ্য অ্যারে আর কল্ড দ্য এন্ট্রিজ। তো ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্ট এইগুলো থাকে এগুলোকে বলা হয় নাম্বারস, যে নাম্বারগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে এন্ট্রিজ। তো ম্যাট্রিক্স হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, আর ম্যাট্রিক্সের ভিতর যে নাম্বারগুলো থাকে এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা এন্ট্রি। যে এন্ট্রিজ দ্বারা বোঝাচ্ছে অনেকগুলো এন্ট্রি থাকে। সাধারণত ম্যাট্রিক্সের দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। প্রথমে রো থাকে তারপর কলাম থাকে। তো এটা আসসালামু হচ্ছে আলাইকুম ফার্স্ট। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ম্যাট্রিক্সের রো এবং কলাম দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। রো হচ্ছে এই যে এই বরাবর যে পজিশনগুলো আছে এগুলোকে আমরা বলি রো, আর কলম বলা হয় এই যে পজিশনগুলো আমরা যে কলম ওয়াইজ লিখি আর কি, সেগুলোকে বলা হয় কলম। এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম। তো রো এর ক্ষেত্রে বলা হয় এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, থার্ড রো। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলম এটা সম্মিলিতভাবেই ম্যাট্রিক্স গঠিত হয়। তো এটা আশা করি তোমরা জানো সবাই। এখানে বিভিন্ন ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে, ওটা আমার দরকার নাই জানানোর। তো সাধারণত একে 3/4 বা এরকম দেওয়া বোঝা হয়। এখানে 3 হচ্ছে রো, 4 হচ্ছে কলম। এভাবে আসলে লেখা হয়, ম্যাট্রিক্সে নামকরণ করা হয়। তো এরপরে এখানে আমরা যে জেনারেল ফর্মটা দেখলাম, একটা 3x4 মানে 3টা রো হবে 4টা কলম হবে, এরকম একটা ম্যাট্রিক্স এখানে দিয়েছে। তো এটাকে এন্ট্রিসের যে পজিশন ওয়াইজ আছে একে নামকরণ করা যায়, কারণ এটা আমার জানা খুব দরকার। কারণ আমরা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স করছি তখনও তো আমরা কি করেছি, একটা রো এর প্রথম এলিমেন্টকে 0 1 বানাইছি, তারপর নিচে 0 বানাইছি। তো ওটা কিন্তু ম্যাট্রিক্সের উপরেই অপারেশন ছিল। তো সেই ম্যাট্রিক্সের নামকরণটাও আমাদের জানা দরকার। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এর প্রথম যে এলিমেন্টটা আছে বা সরি প্রথম যে এন্ট্রি আছে এর নামকরণটা কি হবে? এটাকে বলা হয় A11, সাফিক্স হিসাবে লেখা আছে 11। 1 মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তার মানে A11 দ্বারা বোঝাচ্ছে এই যে এন্ট্রিটা আছে এটা হচ্ছে বোঝাচ্ছে প্রথম রো এবং প্রথম কলামের এলিমেন্ট। দ্যাট মিনস এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে প্রথম কলাম, তাহলে এর এলিমেন্টটা কোনটা? এইটা। তারপরে এখানে A21 লেখা আছে, এই 2 দ্বারা বোঝাচ্ছে রো আর 1 দ্বারা বোঝাচ্ছে কলাম, তার মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম বোঝাচ্ছে, তাহলে এইটাই হবে। তারপরে বোঝাচ্ছে A31, এখানে থার্ড রো ফার্স্ট কলাম, তাহলে এই থার্ড রো এইটা হচ্ছে ফার্স্ট কলাম, তাহলে এই এলিমেন্টটা হবে এইটা। তো এইভাবে রো মানে আমরা একটা ম্যাট্রিক্সের দেখে তার পজিশনটা আমরা নির্ণয় করতে পারি। যেহেতু আমরা এখানে ডিটারমিনেন্ট নির্ণয় করার আগে
মাইনরস এবং কোফ্যাক্টর সম্পর্কে জানবো, তখন এই পজিশনগুলো আমার দরকার হবে। কারণ প্রত্যেকটা পজিশনের জন্যই আমাদের কিছু না কিছু অপারেশন করতে হবে বা কাজ করতে হবে। তো সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা পজিশন নামটা জানতে হবে। যেমন এই ফার্স্ট পজিশনটা হচ্ছে A11, তারপর A12, তারপর A13, A14। এখানে যদি 3x5 ম্যাট্রিক্স থাকতো তাহলে এখানে হয়তো A15 হয়ে যেত লাস্টে। অথবা যদি এটা এখানে হতো 4x4 হতো তাহলে হতো কি A11, তারপর A21, A31, তারপর হচ্ছে তো A41, এভাবে চারটা হয়ে যেত। তো এরকম ভাবে করে আমরা যে কোনো পজিশনের নাম করতে পারি। তো ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের সাধারণ যে আমরা একে এইভাবে আমরা একে নামকরণ করতে পারি বা ডাকতে পারি একে। যেমন এই একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এখানে যদি এখানে যদি 5 থাকে তাহলে এই 5 এর পজিশন কোনটা হবে? যদি মনে করো এখানে 5 আছে, A22 পজিশনে 5 আছে, তাহলে আমি বললাম এই 5 এই এটা ম্যাট্রিক্সের কোন পজিশনে আছে? তাহলে বলতে হবে ম্যাট্রিক্সের এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম পজিশনে আছে, অথবা এ যদি ম্যাট্রিক্সের নাম এ থাকে বা বি থাকে তাহলে B22 পজিশন, এ থাকলে A22 পজিশনে আছে। আর যদি বি থাকে ম্যাট্রিক্সের নাম তাহলে হবে B22, যে ম্যাট্রিক্সের নাম থাকে সেই ম্যাট্রিক্স অনুযায়ী আমরা এটা করে নিব নামকরণ। তবে এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে ডাকতে পারি বা নামকরণ করতে পারি যে কোনো ম্যাট্রিক্সকে, মানে কোনটার অবস্থান কোন পজিশনে আছে তাকে সেটা বললাম যে A24 পজিশনে কোনটা আছে বলতো, তাহলে তোমাদের এখানে দেখতে হবে A24 পজিশনটা কোনটা আগে, তাহলে এইটা হবে। তো এখানে যদি 10 আছে মনে করো, তাহলে বলবো যে এখানে এই পজিশনে 10 আছে। তো এটা দেখে আসলে ডাকা বা বোঝা যে এর পজিশন কোনটা। তো এটা ছিল ম্যাট্রিক্সের বেসিক জিনিস, বা ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের নোটেশন যেটা আছে সেটা লেখা যায়, অথবা একে এইভাবেও লেখা যায় A I J। আই দ্বারা বোঝাচ্ছে পজিশন রো, এবং জে দ্বারা বোঝাচ্ছে কলম, আর এম ক্রস এন দ্বারা বোঝাচ্ছে এম বোঝাচ্ছে রো আর এন বোঝাচ্ছে কলম, বা অথবা শুধুমাত্র A I J দ্বারাও প্রকাশ করানো যায়। তো আই দ্বারা বোঝাচ্ছে রো, জে দ্বারা বোঝাচ্ছে কলম। এই পজিশনগুলো এইভাবেই লেখা হয়েছে, যেমন এখানে আই এর মান 1, জে এর মান 1, এখানে আই এর মান 1, জে এর মান 2। তো এইভাবে করে আমরা জাস্ট যে কোনো কিছু ম্যাট্রিক্সের নাম করতে পারি। এটা জেনারেল ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে বা নামকরণ করা আছে। সাধারণত এইভাবে তো আর আমার ম্যাট্রিক্স থাকবে না, আমাদের হয়তো 3/4 অথবা 4/4 অথবা 5/5 এভাবে সর্বোচ্চ ম্যাট্রিক্স থাকবে। আমরা দেখেছি অলরেডি 5/5 ম্যাট্রিক্স, কিন্তু আমরা গত ক্লাসেই আমরা দেখেছি। সেই ম্যাট্রিক্সকে এইভাবে নামকরণ করা যায়। তো দেখি এবার ম্যাট্রিক্সের আরো কিছু কিছু আছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স আছে, এটা একটু আমাদের জানা দরকার আছে, কারণ আমরা এখানে যে ব্যাপারগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে বা আজকের ক্লাসে হয়তো বা না, আজকের ক্লাসে মেইনলি আমাদের বেশিরভাগ জিনিসগুলোই থাকবে মানে আমাদের বেসিক ম্যাট্রিক্স। নেক্সট যে ক্লাসটা আছে নেক্সট ক্লাসের উপরে কিন্তু নেক্সট ক্লাসে এই সবগুলো ব্যাপার আমার একসাথে দরকার হবে। তো তার জন্য প্রত্যেকটা জিনিস ভালো মতো বুঝতে হবে। এখানে যে কয়েকটা টাইপস বলবো প্রত্যেকটা টাইপস আমি ইউজ করব। তো এছাড়াও অন্যান্য ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপ আছে, সেটা হয়তো বা আমার এখন দরকার পড়তেছে না, আমি সেজন্য আলোচনাও করব না। যাই হোক, প্রথমে আমাদের জানতে হবে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স এবং মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো আমরা স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারাই আলোচনা করি। তো স্কোয়ার ম্যাট্রিক্স দ্বারা আসলে বোঝাই যাচ্ছে যে স্কোয়ার কথাটা দ্বারা বোঝায় কি, মানে স্কোয়ার হচ্ছে বর্গ জাতীয় কিছু একটা, তাই না? বর্গ হলে কি হয়, তার প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়, তার মানে সমান সমান হবে। তাহলে তাহলে আমাদের এখানে কি সমান সমান হইতে পারে? আমরা তো দুইটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম ম্যাট্রিক্সের মধ্যে, রো এবং কলম। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সে কি হবে, রো এর সংখ্যা যে কয়টা হবে কলমের সংখ্যাও সে কয়টাই হবে। তার মানে রো আর কলমের সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তো রো এর মান যদি, যেমন মনে করো এখানে আমরা একটা ম্যাট্রিক্স বললাম, এখানে এই মান তো জানি না, মনে করো এটা একটা 3x4 ম্যাট্রিক্স। তো এটা কি স্কয়ার ম্যাট্রিক্স হবে, কেউ বলতে পারবা? এই যে 3x4 একটা ম্যাট্রিক্স নিয়েছে, এটা কি স্কয়ার ম্যাট্রিক্স না নন স্কয়ার ম্যাট্রিক্স? স্যার নন স্কয়ার ম্যাট্রিক্স স্যার। হ্যাঁ, অবশ্যই নন স্কয়ার ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এখানে রো আছে 3টা, কলম আছে 4টা, তার মানে কি হবে, হবে না। আমার বলেছি রো আর কলমের সংখ্যা হবে সমান, তো এটা একটা জেনারেল ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স না। তো সেই জন্য আমাদের যদি রো আর কলম সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা স্কয়ার ম্যাট্রিক্স। এবং এখানে যদি যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্সের, এখানে বলা হচ্ছে এ ম্যাট্রিক্স এ উইথ n রোস এন্ড n কলামস ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স অফ n অর্ডার। অর্ডার n মানে বোঝাচ্ছে এখানে n রো আছে আর n কলাম আছে। তো আমাদের রো কলাম 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, এভাবে যতটা হতে পারে, সেজন্য জেনারেলি n দিয়ে বুঝাইছে। এন্ড দ্য শেডেড এন্ট্রিজ, এখানে শেডেড এন্ট্রিজ দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স আমাদের n ক্রস n ম্যাট্রিক্স দেওয়া আছে, যেমন লাস্টের পজিশনটা কি আছে n n, দ্যাট মিন্স n ক্রস n পজিশন নিয়ে আছে ম্যাট্রিক্সটা। তো দেখো এখানে যে শেডেড এরিয়াটা আছে, যেখানে রো আর কলমের
যে আমাদের আই আর জে যে মানটা বললাম নোটেশনে, সেই আই আর জে এর মানটা যে যে পজিশনে সমান, যেমন A11 এখানে আই এর মান কত 1, জে এর মান 1, A22 এখানে আই এর মান 2, জে এর মান 2, এবারে আছে A33 দ্যাট মিন্স আই এর মান 3, জে এর মানও 3, এখানে লাস্টে এসে ANN। এই যে মেইন ডায়াগ্রাম, এটা যদি একটা আয়তক্ষেত্র হিসাবে কল্পনা করি আমি, মনে করো এখানে অ্যাড করে দিলাম, এটা অ্যাড করে দিলাম, তাহলে এই যে কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেটাকে বলা হবে মেইন ডায়াগোনাল। ডায়াগোনাল মানে তো কর্ণ, মেইন ডায়াগোনাল বোঝাচ্ছে ওইটাই। তো মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স বোঝাচ্ছে যে ওই যে মেইন ডায়াগোনাল বরাবর the shaded entries A11 A22 dot dot AN in the following matrix are said to be on the main diagonal of A। তাহলে একটা ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল হইতে হলে প্রথম কি হইতে হবে, তাকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং স্কয়ার ম্যাট্রিক্স হওয়ার পর তার যে 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 পজিশনে রো আর কলমের মানটা সমান থাকবে সেই সেই পজিশনগুলোকে নিয়ে যে আমরা রেখা যদি অঙ্কন করি তাহলে সেইটা বলা হবে মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এই যে মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স, তো এনএন দ্যাট মিন্স এখানে কিন্তু অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু আমাদের মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স পাওয়া যাবে না। খেয়াল করো যদি এইটা যদি আমি এমএন না, দেখো এইখানে যদি একটা 3x4, এটা কিন্তু একটা স্কয়ার ম্যাট্রিক্স না, তাহলে এর মেইন ডায়াগোনাল কি কেউ বের করতে পারবা? বলো তো এখানে মেইন ডায়াগোনাল কি কি? রেগুলার ম্যাট্রিক্স না হলে তো মেইন ডায়াগোনাল বের করা যাবে না। হ্যাঁ যাবে না, কারণ হচ্ছে কি এখানে দেখো 4 আছে তাই না, কিন্তু এখানে তো A44 নাই তাই না, তো A44 না থাকলে আমার তো হবে না, কারণ আমাদের এখানে যে কন্ডিশনটা বলছে খেয়াল করে দেখো একেবারে লাস্ট পর্যন্ত যাবে NN, কারণ সর্বশেষ যেটা আছে রো বা কলমের মান সমান হইতে হবে, রো আর কলমের মান সমান হলেই তো NN হবে, নাহলে তো MN হয়ে যাবে তাই না। তো যেহেতু স্কয়ার অবশ্যই, তাহলে আমাদের জানতে হবে যে একটা স্কয়ার ম্যাট্রিক্সেরই শুধুমাত্র মেইন ডায়াগোনাল বের করা সম্ভব। ওকে, আশা করি বুঝতে পারছো এটুকু। তারপর হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম, এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি তাই না, ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম, আমি যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা পড়াইছি তখন কিন্তু এটা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো বাট জাস্ট আমাদের ওখানে কিন্তু এইখানে এটা থেকে ডাইরেক্ট আমি জাস্ট অগমেন্টেড ম্যাট্রিক্সটা দেখাইছি, এখানে দুইটা ম্যাট্রিক্সের সমন্বয় হয়েছে সেটাও বলেছিলাম, জাস্ট এখানে একটু ভাঙাই দিছে, ওটা একটু খেয়াল করে দেখো। তো প্রথমে মনে করো এটা আমাদের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, এটা আমরা অলরেডি এখন জানি যে এখানে m সংখ্যক ইকুয়েশন আছে, n সংখ্যক ভেরিয়েবল আছে। তাহলে আমাদের এখান থেকে দুইটা ম্যাট্রিক্স, আমাদের এটাকে যদি আমি একটা এই পুরো সিস্টেমটাকে যদি একটা ম্যাট্রিক্সের হিসাবে নিতে চাই তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স নিতে পারবো, কারণ সমান সমান আছে, তাহলে সমান সমানের আগের গুলো নিয়ে একটা ম্যাট্রিক্স, সমান সমানের পরের গুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে তাই না, কারণ সমান সমানের আগের সাথে সমান সমানের পরেরটাকে তো একসাথে করে সাধারণত লেখা যায় না, কারণ সমান সমান থাকলেই তো বোঝাচ্ছে যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এইটা আর এটা পাশাপাশি তো না, এটা ইকুয়াল থাকতে হবে একটা। তো সেই জিনিসটাই এই যে এভাবে করে আমাদের লেখানো যায়, মানে এখানে কোনো কিছু বাদ যাবে না, পুরোটা নিয়ে একটা ম্যাট্রিক্স নিয়েছি, উভয় পক্ষে ম্যাট্রিক্স করে, যেমন বলে না উভয় পক্ষে বর্গ করে, তো এখানে বললাম উভয় পক্ষে সকল অংশে ম্যাট্রিক্স মানে নিয়ে পাই, মানে ম্যাট্রিক্সের একটা নিলাম আর কি। এবার দেখো ম্যাট্রিক্স নিলাম, কিন্তু এখানে দেখো এই পাশের যে ম্যাট্রিক্সটা আছে বাম পাশে, এই ম্যাট্রিক্সটাকে একটু ভাঙায় লেখা যায়, গুণ আকারে লেখা যায়। যদি মনে করো এখানে কোএফিসিয়েন্ট গুলো একসাথে লেখো আর যে ভেরিয়েবল গুলো যেটা আছে সেটা নিয়ে যদি একটা ম্যাট্রিক্স হলো, তাহলে এই যে একটা ম্যাট্রিক্সের ফর্ম লেখা হয়েছে এইটা যদি গুণ করো তাহলে ঠিক এই অংশটাই পাবা। তোমরা যখন ম্যাট্রিক্সের গুণ অংশটা করেছো বা যখন আশা করি ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে তোমরা কম বেশি জানো, তোমরা যেহেতু ডে ব্যাচ, সো ম্যাট্রিক্সের গুণ করেছো তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে। তো গুণ করার নিয়মটা কি ছিল, যেমন ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলম, তারপর সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলম, এইভাবে করে যোগ বিয়োগ করে লিখতে হইতো তাই না, সেই জিনিসটাই এখানে করা হয়েছে। তো যদি এই যে পুরো এই দুইটা ম্যাট্রিক্স আছে, তো এই দুইটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তার মানে দেখো x1 এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা লেখা হয়েছে। তো কোএফিসিয়েন্ট গুলোকে একসাথে নিয়ে একটা ম্যাট্রিক্স লিখলাম, আর শুধু ভেরিয়েবল গুলো নিয়ে আলাদা একটা ম্যাট্রিক্স লিখলাম, আর এই পাশে বি ম্যাট্রিক্স তো আগেই ছিল কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা লিখলাম, তাহলে তিনটা অংশ পাইলাম। এই প্রথম ম্যাট্রিক্সটাকে বলা হবে এ, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এইটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এটাকে তিন নাম দিয়ে লেখা হয়েছে, যেমন এ দ্বারা বোঝাচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স দ্বারা বোঝাচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, বি দ্বারা বোঝাচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্সকে আমরা এভাবে লিখতে পারি, একটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি। তাহলে ম্যাট্রিক্সকে পুরো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে প্রথমে আমরা সেটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করলাম, ম্যাট্রিক্স থেকে তারপর আবার
সবগুলো ইকুয়েশন মিলে একটা ইকুয়েশন বানায় ফেলাইলাম ম্যাট্রিক্সের ইকুয়েশন, সেটা হচ্ছে ax = b, which is এটা হচ্ছে দ্য সিঙ্গল ম্যাট্রিক্স ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটার নাম হচ্ছে ax = b। তাহলে আমরা যদি বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ম্যাট্রিক্স ইকুয়েশনটা বলো, সিঙ্গেল ম্যাট্রিক্স ইকুয়েশনটা বলো। কেউ যদি তোমাকে, আমি যদি ভাই বানি, তাহলে যদি এরকম বলি যে তোমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো পড়াইছি, এখন বলো তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সিঙ্গেল ম্যাট্রিক্স ইকুয়েশনটা বলো। তাহলে বলতে হবে ax = b। তাহলে এখন জিজ্ঞাসা করতে পারে যে এখানে ax b এটা মানে কি? তাহলে বলতে হবে a হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এই ax = b, তো এই জিনিসটা ক্লিয়ার কিনা যে সিঙ্গেল ম্যাট্রিক্স ইকুয়েশন অফ লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তো এখান থেকে আমরা তিনটা জিনিস জানলাম, a হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, আর b হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এর পরের কাজ আমাদের যে জিনিসটা করতে হবে, অগমেন্টেড করতে হবে। অগমেন্টেড মানে কি? একটা জিনিস প্রতিস্থাপন, মানে এক জায়গায় ছিল, সেখান থেকে এটাকে এই পাশে নিয়ে যাব, এটাকে আরেক পাশে নিয়ে আসব। তো সেই কাজটা একটু এখন করি আমরা। তো দেখো এই যে a বা এই যে চিহ্নটা দিয়েছে, পার্টিশন করা হয়েছে, পার্টিশন করে কিন্তু একসাথে নিয়ে আসে, যে এ আর বি কে পার্টিশন করে একসাথে নিয়ে আসা হয়েছে, এবং ইকুয়াল টু তাহলে কি পাবো? বি এক্স পাবো, তাই না? যদি আমাদের এটা ছিল, দেখো খেয়াল করে যদি দেখো ax = b ছিল, তাহলে x কে যদি এ পাশে নিয়ে যায়, b কে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে কি পাই? a পার্টিশন b = x। তাহলে আমরা a পার্টিশন b = x, তার মানে এটা দিয়ে আমরা কি x এর মানগুলো বের করতে পারতেছি, ভেরিয়েবলের মানগুলো বের করতে পারতেছি। তো সেই জন্যই তো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স করেছি, যার কারণে যে অ্যানসারটা পাইছি লাস্টে, সেটা কি বলছি, ওই ভেরিয়েবলগুলোর মান বলেছি। তো আলটিমেটলি কিন্তু আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে সলিউশনটা করলাম, সেটা কিন্তু এই ইকুয়েশন থেকেই আসছে। ax = b, পরের লাইনে a পার্টিশন b = x লেখা হয়েছে, সেটাই যেমন এইটা পার্টিশন দিয়ে লেখা হয়েছে, চিহ্নটাকে বলা পার্টিশন চিহ্ন, যেটাকে আমরা উইথড্র করে লিখছি, মানে আমরা জাস্ট এর সাথে কি বি কে লিখে নিয়েছি, পার্টিশন চিহ্নটা দিই নাই। তার মানে পার্টিশনটা মনে করতে হবে যে আপেক্ষিকভাবে আছে, এ পার্টিশন বি দিয়েই কিন্তু আমরা করেছি, কিন্তু আগের যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বলা হয়, তার মানে এ পার্টিশন বি = অগমেন্টেড ম্যাট্রিক্স। তার মানে আমাদের যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা বলেছি, সেটা একটা পার্টিশন ম্যাট্রিক্স। তার মানে এখানে এ আর বি, এ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স যখন পার্টিশন করে একসাথে লেখা হয়েছে, তখন আমরা কি বলছি, এই ম্যাট্রিক্সটাকে বলছে অগমেন্টেড ম্যাট্রিক্স। পার্টিশন করা তো বুঝে, তোমরা কম্পিউটারে কাজ করো, পার্টিশন করে না, সেরকম এটা একটা পার্টিশন, মানে ভাঙায় একসাথে নিয়ে আসে, ভাঙায় চুরায়, মানে ই করা হয়েছে একই জায়গায়, যেটুকু আমার লাগবে যেখানে, সেটা সেখানে নিয়ে আসা হয়েছে, ওই একই জিনিস এখানেও করা হয়েছে। তো আশা করি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্সে কিভাবে কনভার্ট করা হয়েছে, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। মানে প্রথম যে ক্লাসে আমি যেটা বুঝাইছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্সে, সেখানে কিন্তু এতটা বিস্তারিত ছিল না। এটা কিন্তু একেবারে আগেরটা ছিল আমার জাস্ট বুঝানোর স্বার্থে বুঝাইছি, আর এখন যেটা এটা বুঝাইলাম, এটা কিন্তু তোমাদের হচ্ছে সিস্টেমেটিক্যালি কারেক্ট ভাবে বুঝাইলাম, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেমেটিক্যালি কিভাবে আসছে সেটা দেখাইলাম। তো আশা করি এটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা জানবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা বলেছি, আমি যেগুলো জিনিসগুলো পড়াচ্ছি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সংখ্যা না, শুধু প্রত্যেকটা জিনিসের ম্যাথ কিন্তু আমরা করব। অলরেডি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স কিন্তু দেখেছি, এরপর অগমেন্টেড ম্যাট্রিক্স তো আরো সামনে লাগবে। আমি বলেছি যে আমরা লিনিয়ার, মানে সরি, এলিমেন্টারি অপারেশন সামনেও করব। তো সেই জন্য আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের ব্যাপারটা, ধারণাটা সবসময় ক্লিয়ার থাকা লাগবে। তো প্রথম আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা বললাম, এর আগে বলেছি যে আমরা কি বললাম, এর আগে বলেছি দুইটা জিনিস, একটা বলেছি স্কয়ার ম্যাট্রিক্স এবং মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই দুটো জিনিসও আমাদের কাজে লাগবে। মেইন ডায়াগোনাল ব্যাপারটা আমার কোন কাজে লাগবে, আর স্কয়ার ম্যাট্রিক্স হলে যে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স তো কন্ডিশন, স্কয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু আমাদের আমরা যে সামনে ইনভার্স ম্যাট্রিক্স করব, সেটাও কিন্তু হওয়া সম্ভব হবে না। তো দ্যাট মিনস সেটা আমার জানা যাওয়ার দরকার আছে। তো দেখো এরপরে আমরা যে জিনিসটা জানবো, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাও খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। এটাকে প্রকাশ করা হয় এ, উপরে কি দিয়ে লেখা হয়, অথবা এ ড্যাশ দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়। তো ইফ এ ইজ এনি এম ক্রস এন ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো কন্ডিশন নাই। স্কয়ার ম্যাট্রিক্স হলেও হবে, স্কয়ার ম্যাট্রিক্স না হলেও হবে। তাহলে আমাদের স্কয়ার ম্যাট্রিক্স না হলেও এখানে হচ্ছে, if A is an m cross n matrix, then the transpose of A is denoted by A T is defined to be the n cross m matrix that the result interchanging the rows and columns of A. তো ট্রান্সপোজ কথাটার মানে হলো রো আর কলম তার স্থান পরিবর্তন করবে। তার মানে ফার্স্ট রো হয়ে যাবে ফার্স্ট কলম,
সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম। তার মানে রো এর জায়গায় দেখো এখানে এম ক্রস এন ম্যাট্রিক্স ছিল, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে এন ক্রস এম ম্যাট্রিক্স। তার মানে যে রো ছিল সে হয়ে গেছে কলাম, যে কলাম ছিল সে হয়ে গেছে রো। তো এটা আমাদের যদি এখানে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে দেখি তাহলে এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করো এখানে ফার্স্ট রো আছে কি A11 A12 A13 A14 আছে। তো যখন ট্রান্সপোজ করা হবে তখন হয়ে যাবে এটা ফার্স্ট কলাম, A11 A12 A13 A14 হয়ে গেছে ফার্স্ট কলাম। সেকেন্ড রো ছিল A21 A22 A23 A24, এটা দেখো সেকেন্ড কলাম হয়ে গেছে। এই থার্ড রো থার্ড কলাম হয়ে গেছে। সিমিলারলি কেউ যদি মনে করে আমি যে রো হিসেবে কনসিডার না করে কলাম হিসেবে কনসিডার করব, ওকে কনসিডার করতে পারো। আর এখানে ফার্স্ট কলাম আছে A11 A21 A31, তাহলে এইটা হয়ে যাবে ফার্স্ট রো। দেখো A11 A21 A31 ফার্স্ট রো হয়ে গেছে। তো আইদার যেটা তুমি রো ওয়াইজ হিসাব করতে চাও রো করতে পারবা, কলাম ওয়াইজ হিসাব করতে চাও করতে পারবা, কোনো সমস্যা নেই। রো কলাম যেটাই করো, এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সুবিধা যে আমরা ম্যাট্রিক্সকে আমাদের প্রয়োজনের স্বার্থে কখনো আমরা রো এর স্বার্থে করে নিতে পারি, কলামের স্বার্থেও করতে পারি। যেমন আমরা এলিমেন্টারি অপারেশন করেছি, সেখানে কিন্তু আমি বলেছি যে আমাদের দুইটা অপারেশন আছে, এলিমেন্টারি রো অপারেশন, এলিমেন্টারি কলাম অপারেশন। তো আমরা কিন্তু এলিমেন্টারি রো অপারেশন নিয়ে করছি। আমরা কি করেছি, প্রত্যেক রো এর লিডিং ওয়ান বের করার চেষ্টা করেছি। তাহলে কেউ যদি মনে করে যে না আমি রো ওয়াইজ করবো না, আমি কলাম ওয়াইজ করবো, তো সে চাইলে প্রত্যেক কলামের হিসাব করলেও হবে, সেটাও করা যাবে। কিন্তু সাধারণত রো ওয়াইজ করা হয়, কারণ আমরা জানি কি এই রো ওয়াইজে তো থাকে একটা ইকুয়েশন, তাই না? কিন্তু কলাম ওয়াইজ তো থাকে ভ্যারিয়েবল। আমার সুবিধা হয় আমরা যদি রো ওয়াইজ করি, রো ওয়াইজ করে তাড়াতাড়ি জিনিসটাকে বের করা যায় বা জিনিসটা ইজি হয় তাড়াতাড়ি, সেই জন্য আমরা রো ওয়াইজটাকেই করি। কারণ আমাদের সবসময় টার্গেট তো আমাদের যাতে কম ক্যালকুলেশন লাগে, বেশি ক্যালকুলেশন হলে তো আমার সুবিধা নাই, তাই না? আমার সময় সংক্ষিপ্ত করার জন্যই তো এই সব কিছু আবিষ্কার হয়। তো সেই হিসাবে রো ওয়াইজ করলে জিনিসটা ইজি হয়, যার কারণে আমরা রো ওয়াইজই কাউন্ট করি আমরা। তো তোমরা চাইলে কেউ কলাম ওয়াইজ করলে করতে পারো, তাহলে তো ভালো। আর যদি মনে করো আমি যেটাকে প্রিফার করব, তোমরা সবসময় আমি যেটা ফলো করতেছি একটা দিক ফলো করে, তাই না? আমি ফলো করতেছি রো ওয়াইজ, তোমাদের আমি সবকিছু রো ওয়াইজ বোঝানোর চেষ্টা করতেছি। কলাম ওয়াইজও কিন্তু বোঝানো যায়, সেটা আমি করতেছি না, জাস্ট একটা দেখাচ্ছি। যেহেতু তোমাদের একই সাবজেক্টের তিনটা সাবজেক্ট আছে, সো আমি দুইটা নিয়ে আগালে আসলে পারবো না বা সম্ভব হবে না একই সময়ের মধ্যে। তো আমি জাস্ট রো ওয়াইজে আগাচ্ছি। তো যাই হোক, এটা ট্রান্সপোজটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এরপরে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। তো ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে এটা জিনিসটা জাস্ট মান নির্ণয় করতে দরকার হয়। ইফ A is a square matrix then the trace of A is denoted by ATR is defined to be the sum of the entries of the main diagonal of A। তার মানে এই যে মেইন ডায়াগোনাল একটা স্কয়ার ম্যাট্রিক্স প্রথমেই হতে হবে। আর আমি তো প্রথমেই বলেছি যে মেইন ডায়াগোনাল হইতে হলে তাকে আগে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট আছে তাদের যে যোগফলটা হবে ওটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেস। তো এই যে একটা ম্যাট্রিক্স আছে, এখানে দেখো চারটা রো আছে চারটা কলাম আছে, অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই যে পজিশন আছে -1 5 7 এন্ড 0, এদের যোগফল যেটা হবে এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রেস। তো জাস্ট এই ট্রেসটা অতটা জানার দরকার নাই, যেহেতু ম্যাথে অতটা ব্যবহৃত হয় না। জাস্ট আমি একটা দেখাইলাম যে মেইন ডায়াগোনালের অ্যাপ্লিকেশনও বিভিন্ন জায়গায় আছে, সেই হিসাবে এটা জাস্ট দিয়েছি। এরপর হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট জিনিস। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমাদের দরকার। যেমন আমরা অলরেডি কিন্তু দুইটা আইডেন্টিটি সম্পর্কে তোমাদের বলেছি আমি। যেমন 1 কে বলেছি কিসের আইডেন্টিটি, বলতে পারবা কেউ? 1 কিসের আইডেন্টিটি বা অভেদক? কারো জানা আছে? না জানলে বলবা যে স্যার জানা নাই, তাহলে আমি বলবো। স্যার আপনি বলে দেন স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু অলরেডি লিডিং ওয়ান এবং লিডিং ওয়ানের নিচে জিরো বা উপরে জিরো করার জিনিসটা করেছি, তাই না? তো এই যে ওয়ান, এই ওয়ানটা কেন করতেছি? লিডিং ওয়ান করার সময় আমি বারবার একটা কথা বলেছি, যখন লিডিং ওয়ান বের করতে হবে তখন কি করেছি, বারবার বলেছি যে গুণ অথবা ভাগ করতে হবে। আর জিরো বানানোর জন্য কি করতে হবে, যোগ অথবা বিয়োগ করতে হবে। তাহলে আমরা বলেছি অপারেটর আছে চারটা, কিন্তু মেইন অপারেটর হচ্ছে দুইটা, গুণ এবং যোগ। তাহলে যোগের জন্য আমি কি বলেছি, 0, আর গুণের জন্য কি বলেছি, 1 বলেছি। তার মানে হচ্ছে যে গুণের অবেধক হচ্ছে কি, গুণের আইডেন্টিটি হচ্ছে 1। আর যোগ অথবা যোগ বিয়োগ তো হচ্ছে যোগের একটা রূপ।
তো যোগের আইডেন্টিটি হচ্ছে মানে এডিশনের আইডেন্টিটি হচ্ছে 0 আর মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি হচ্ছে 1। এটা কিন্তু তোমাদের জানতে হবে, কারণ তোমরা তো 0 1 নিয়ে কাজ করবা, তো সো এটা আসলে কি সেটা জানা দরকার। 0 হচ্ছে এডিশনের আইডেন্টিটি আর 1 হচ্ছে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি। এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সেই একই জিনিস নিয়ে এবার আমরা দেখবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সেও এই একই জিনিস থাকবে, 1 আর 0 থাকবে। তো দেখো পড়তেছি, স্কয়ার ম্যাট্রিক্স উইথ, তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে প্রথম কন্ডিশন আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য, উইথ ওয়ান্স অন দ্য মেইন ডায়াগোনাল। তাহলে আমরা মেইন ডায়াগোনাল জানি, স্কয়ার ম্যাট্রিক্স জানি, তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স হবে যার মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টটা থাকবে সেটা হবে 1 এবং জিরোস এলসওয়্যার ইজ কল্ড অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে মেইন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো 1 হবে, বাকি সকল কিছু 0 হবে। তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এক্সাম্পলে চলে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা মনে করো এটা একটা কি 1/1 ম্যাট্রিক্স, এটা একটা 2/2 ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটা একটা 4/4 ম্যাট্রিক্স। তো 1/1 ম্যাট্রিক্স নিয়ে আমাদের দরকার নাই, কারণ 1/1 ম্যাট্রিক্স তো খুবই সিম্পল জিনিস, 1 ডাইমেনশনাল নিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। 2 ডাইমেনশনাল হিসেবে খেয়াল করি, এখানে হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স। তো এটাকে অনেকে বলতে পারে যে ডাইমেনশন হিসাব করলেও 2 ডাইমেনশনাল হয় আর কি। তো দেখো এখানে মেইন ডায়াগোনাল এইটা, আমি অলরেডি জানি যে মেইন ডায়াগোনাল হচ্ছে এই বরাবর এলিমেন্ট। তাহলে এখানে দেখো 1 1 আছে, বাকি সব জায়গায় 0 আছে। একটা 3/3 খেয়াল করো, এই যে মেইন ডায়াগোনাল বরাবর 1, বাকি সকল পজিশনে কি 0 আছে। তারপরে দেখো 4/4, এই চারটা এলিমেন্টই 1, বাকি সকলের স্থানে 0। তাহলে এই ধরনের এই যে ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো দেখো আমরা কিন্তু ওই কাজ আবারও করেছি যে লিডিং 1 এর নিচে 0, লিডিং 1 এর নিচে 0 উপরে 0, লিডিং 1 এর নিচে 0, লিডিং 1 এর উপরে 0, লিডিং 1 এর উপরে 0। এই কাজ তো আমি আগেও করেছি, তাই না? তো ওই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কিন্তু তাহলে আমাদের এলিমেন্টারি রো অপারেশন, যেটাকে আমরা রিডিউসড রো ইসিলন ফর্ম বলেছিলাম, সেটার সাথে কিন্তু এখানে একটা মিল আছে। তো মিলের জায়গায় অমিলটা কোথায় হয়ে যায়? একটু অমিলটা তখনই হয়ে যায় যখন এখানে কিন্তু সাথে এটা ম্যাট্রিক্স, এর সাথে কিন্তু অগমেন্টেড ম্যাট্রিক্স না, এটা কিন্তু ম্যাট্রিক্স, এর সাথে কিন্তু আমার ইজ ইকুয়াল টু বি যে ম্যাট্রিক্স আছে সেটা নাই, ইকুয়াল টু বি যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সাথে অ্যাড করা হয়। ওই ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে লিডিং ওয়ান ওই পজিশনে পাওয়া যায় না, বা ওইটা নিয়ে আমরা কাউন্টই করি না। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমরা কিন্তু ওই যে অপারেশন এলিমেন্টাল রো অপারেশন করছি, তার যে ধারণা বা ভিত্তি, এগুলো কিন্তু এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের যে বেসিক জিনিস আসে সেখান থেকেই এসেছে। তো এটাই জাস্ট আমি বললাম যে ওটার সাথে আগেরটা মিল আছে, যে লিডিং 1 নিচে 0, লিডিং 1 নিচে 0 উপরে 0, জাস্ট বললাম আর কি। তো এখানের নামকরণ কি, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে এই প্রথম এটা যদি একটা 1/1 ম্যাট্রিক্স এবং এটাকে বলতেছি I1, আই নিচে সাফিক্স দিয়ে 1 লেখা হয়, যেমন আচ্ছা এটা যদি I1 দ্বারা এটাকে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় আই সাফিক্স হিসাবে 2। যেমন এখানে আই লেখা হয়েছে, এই আই এর নিচে একটা 1 দিলে I1 দ্বারা বোঝাচ্ছে এই প্রথমটা। এবার আই এর নিচে একটা যদি 2 দিই তাহলে এটা বোঝাচ্ছে এইটা। আই এর নিচে যদি 3 দিই তাহলে বোঝাবে এইটা। আই এর নিচে যদি 4 দিই তাহলে বোঝাবে এইটা। তাহলে তোমাদের যদি বলা হয় যে I4 দ্বারা আসলে কি বোঝায়, এই কথাটা বুঝতে হবে যে I4 দ্বারা একটা 4/4 আইডেন্টিটি ম্যাট্রিক্স বোঝায়। ব্যাপারটা ক্লিয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স সম্পর্কে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। আমি তো বলতেছিলাম যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা পড়াবো, ঠিক আছে? তো ইনভার্স ম্যাট্রিক্স শিখবো আমরা। তো একটা ম্যাট্রিক্স ইনভার্স হওয়ার কন্ডিশন কি সেটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখতে পারা যায়। তো আমরা জেনারেলি যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাধ্যমে দেখবো, ম্যাট্রিক্সের মাধ্যমে যে কন্ডিশনটা আছে ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, তার মানে ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথম কন্ডিশন হবে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। ইফ এ ম্যাট্রিক্স বি অফ দ্য সেম সাইজ ক্যান বি ফর্ম সাজ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আই, দ্যাট মিনস এ যে ম্যাট্রিক্সটা আছে স্কয়ার ম্যাট্রিক্স তার সেম সাইজ, তার মানে হচ্ছে বি একটা সেম সাইজ, মানে হচ্ছে এ যদি একটা 3/3 ম্যাট্রিক্স হয়, বি ও একটা 3/3 ম্যাট্রিক্স হবে। এবং ম্যাট্রিক্সটা কিভাবে ফর্ম করবে, এ আর বি যদি গুণ করো তাহলে বি আর এ গুণ করলে একই মান পাবা, এবং উভয়ের মানই কি হবে আই, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, তাই না? আমরা একটা ব্যাপার জানি যে আমরা স্বাভাবিক নিয়মে
1 into 2 করি যেটা, 2 into 1 করি, একই জিনিস। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সেটা না। আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি যদি থাকে, সেটা গুণ করলে যে মান আসে, আর বি আর এ এটা গুণ করলে সেই মান এক নাও আসতে পারে। এই কন্ডিশনটা আছে, সবসময় হবে না। এ বি ইজিক্যাল টু বি এ সবসময় হবে না। কিন্তু যদি এ বির মানও আসে, গুণ করলে আই আসে, তাহলে বি এর মানও যদি গুণ করলে আই আসে, তাহলে তো বলতে পারি এই দুটো সেম। তাহলে ওটা কিন্তু হয় অনেক সময়, স্পেশাল কেস। যখন এ বি ইজিক্যাল টু বি হবে, তখন আমরা বলতে পারি ইজিক্যাল টু যদি এবং আই হয়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে একটা এ ম্যাট্রিক্সটাকে বলবো, তাহলে বলবো এ ইজ সেড টু বি দ্য ইনভার্টেবল এন্ড বি ইজ কল্ড দ্য ইনভার্স অফ এ। দুইটা কথা কিন্তু। এ একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হওয়ার কন্ডিশনটা কি বলতে হবে, তাহলে পুরোটুকু এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত বলতে হবে। যদি বলা হয় যে একটা ম্যাট্রিক্স ইনভার্স কখন হবে বা ইনভার্টেবল কখন বলবো আমি, তাহলে বলতে হবে এ বি ইজিক্যাল টু বি এ ইজিক্যাল টু যদি আই হয়, তাহলে এ কে বলবো আমরা ইনভার্টেবল ম্যাট্রিক্স, আর বি কে বলবো আমরা ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? যে একটা হচ্ছে ইনভার্স করা যায়, তাহলে এ ম্যাট্রিক্স ইনভার্স করা যায়, আর বি হচ্ছে ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। কথাটা বুঝতে পারছো আশা করি, যে একটা ম্যাট্রিক্সকে একটা জিনিস থেকে অপারেশন করা যায়, অপারেশন করলে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে তাহলে আউটপুট। একটা হচ্ছে দিয়ে ইনপুট থেকে ইনপুট দেওয়া হয়, তারপর অপারেশন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, আর ইনপুটটা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স। তো দুইটা মিলে আমরা বলতে পারি যে এই পুরো কথাটাই বলা হচ্ছে যে ইনভার্টেবল ম্যাট্রিক্স। তো ইফ নো সাচ ম্যাট্রিক্স বি ক্যান বি ফাউন্ড, দেন এ ইজ সেড টু বি সিঙ্গুলার। এখানে দুইটা কথা এখানেও লেখা আছে, নন সিঙ্গুলার এবং সিঙ্গুলার। একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কখন হবে? একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার তখনই হবে যখন তাকে ইনভার্টেবল করা যায় না, বা তখন যখন তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব হয় না, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমি বলবো একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কখন হবে? যখন ওই ম্যাট্রিক্সটার ইনভার্স করা যায় না, বা ওই ম্যাট্রিক্সটা ইনভার্স করার জন্য কোনো ইনভার্টেবল ম্যাট্রিক্স পাওয়া যায় না, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার কখন বলবো? যখন ইনভার্টেবল ম্যাট্রিক্স আছে। ইনভার্টেবল হইলেই সেটা নন সিঙ্গুলার, আর যদি ইনভার্টেবল না হয় তাহলে সিঙ্গুলার। এই কথাটা মনে রাখতে হবে, এবং এটা কিন্তু আমাদের ব্যবহার হবে যখন আমাদের দেখবো আমরা, এটা আমরা সামনে আমরা দেখবো কখন এই কন্টেক্সট সিঙ্গুলার আর নন সিঙ্গুলার কথাটাও আমাদের আসবে সামনে। তো জাস্ট এইটুকু জেনে রাখো, এ বি ইজিক্যাল টু বি ইজিক্যাল টু যদি আই হয়, তাহলে আমরা বলবো একটা ম্যাট্রিক্সটা ইনভার্টেবল হয়। এটাই মেন কথা। আর সিঙ্গুলার নন সিঙ্গুলার কথা তো বললাম, যে সিঙ্গুলার হলে তার সিঙ্গুলার মানে কি, একাকী জিনিস যার কোনো অন্য কোনো সঙ্গ পাওয়া যায় না, তাহলে বলা যায় নো সাচ বি ক্যান বি ফাউন্ড, তার মানে সিঙ্গুলারের সাথে কেউ নাই। আর নন সিঙ্গুলার মানে কি, তার সাথে আছে, তাহলে বি একটা ইনভার্স তাকে নিতে পারবো তার সাথে আমি। এটাই হচ্ছে মেন কথা। এবার হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স জিনিসটা অনেকটা মেইন ডায়াগোনালের সাথে রিলেটেড, বাট একটু পরিবর্তন আছে। এ স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে আগেও দেখেছি মেইন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর জন্য স্কয়ার ছিল, এবার ডায়াগোনালের জন্য দেখলাম স্কয়ার ম্যাট্রিক্স। ইন হুইচ অল দ্য এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ইজ কল্ড এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এখানে বলছি কি, ওখানে আমাদের মানে যখন আমরা বলেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স, তো না, আমরা বলছি মেইন ডায়াগোনালটা জানি, মেইন ডায়াগোনাল হতে গেলে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, সেটা জানছি। কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? আইডেন্টিটি ম্যাট্রিক্সের কন্ডিশনটা ছিল কি, মেইন ডায়াগোনাল বরাবর 1 থাকতে আর এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো, এই কন্ডিশনটা কিন্তু ছিল। এন্ট্রিজ অফ দ্য মেইন ডায়াগোনাল আর জিরো ওই কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা ঠিক আছে, কিন্তু ফার্স্ট কন্ডিশনটা কি বলা হয়েছে? কিছু বলা নাই। ফার্স্ট কন্ডিশনটা হলো ডায়াগোনাল। তো ডায়াগোনাল বরাবর কি থাকবে সেটা কিন্তু বলে দেওয়া নাই। আমি আবার বলতেছি, আমার যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি, আইডেন্টিটি ম্যাট্রিক্সে দুইটা কন্ডিশন ছিল, মেইন ডায়াগোনালে 1 থাকবে, মেইন অফ দ্য মেইন ডায়াগোনাল মানে অফ মানে হচ্ছে এখানে আউটসাইড মেইন ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো জিরো থাকবে। দুইটা কন্ডিশন ছিল, ওই দুইটা কন্ডিশন থেকে একটা বাদ দাও, মেইন ডায়াগোনালের কি থাকবে সেটা আমার ফিক্সড করা নাই। আর মেইন ডায়াগোনালের অফ দ্য এলিমেন্ট যেগুলো আছে সেটা হবে জিরো, একটা কন্ডিশন মিলছে। যদি একটা কন্ডিশন মিলে সেটাকে বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবো কিনা, কেউ বলতে পারবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না, হবে না, বলো তো কেউ? বলতে পারবা কেউ?
আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো নাকি ওকে, মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম, যদি আমাদের মেইন ডায়াগোনাল অফ দ্য মেইন ডায়াগোনাল যদি 0 হয়, তাহলে বাকি মেইন ডায়াগোনাল বরাবর যদি 1 থাকে, তাহলেও সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। 1 না থেকে যদি অন্য কিছু থাকে, সেটাও আমাদের মেইন মানে হবে। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেইন ডায়াগোনালে কি আছে সেটা আমার দেখার দরকার নেই। সেখানে 1 থাকতে পারে, সেখানে ইভেন 0 থাকতে পারে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, এই যে লেখা হয়েছে। এরপর হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দুই ধরনের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো a square matrix in which all the entries above the main diagonal are 0 is called the lower triangular। তার মানে বলা হয়েছে যে all the entries above the main diagonal, তাহলে এই যে মেইন ডায়াগোনাল আছে, সরি মেইন ডায়াগোনাল যেটা আছে এর উপরের যে এলিমেন্ট গুলো আছে, এটা যদি 0 হয়, তাহলে আমরা সেটাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে মেইন ডায়াগোনালের উপরে যে এলিমেন্ট গুলো থাকবে সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, আর আপার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে মেইন ডায়াগোনালের নিচের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো 0 থাকবে, তাহলে সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে লেখা আছে। আর আইদার যদি একটা আপার ট্রায়াঙ্গুলার হয় অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, যেটাই হোক, তাহলে সেটাকে বলবো আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই ধরনের হয়, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। তো তো যেহেতু ট্রায়াঙ্গুলার বললে যে কোনো একটা হলেই হবে। এটা ছিল আমাদের ফার্স্ট লেসন, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। আরো কোনো কোশ্চেন আছে কিনা ম্যাট্রিক্স সম্পর্কে? স্যার আমার অ্যাসাইনমেন্টে একটু মানে একটু কনফিউশন ছিল, আর একটা কোশ্চেন নিয়ে দেখা দিবেন একটু, নাকি শেষে আচ্ছা, দেখা দেবেন? না আরেকটা লেসন যেহেতু যাবো, তো দেখাচ্ছি সমস্যা। কোথায় সমস্যা? স্যার এখানে যে আপনি 2 নাম্বারটা যে দিয়েছেন স্যার, 2 নাম্বার মানে 2 নাম্বার কোশ্চেনটা, ওখানে তো আপনি বলেন নাই যে গাউস জর্ডানে করব নাকি এলিমিনেশন মেথডে কোনটাতে করব। হ্যাঁ, তাহলে তুমি যে কোনোটা করতে পারো, ইচ্ছা। আইদার তোমার ইচ্ছা চাইলে তুমি গাউস জর্দানও করতে পারো, গাউস এলিমিনেশনও করতে পারো, ব্যাক সাবস্টিটিউশনও করতে পারো, কিন্তু বলা নাই। কোনোটা বলা না থাকলে যে কোনো একটা করো, সমস্যা নেই, করো। স্যার কিন্তু আমরা তো স্যার আমরা তো মানে মানে ক্লাস 11 12 বা আরেকটা করছিলাম স্যার, যেমন বজ্র গুণন করছিলাম আর গুণন করছিলাম, এই মানে এই ইকুয়েশন গুলো তো ওইভাবে করা যায়, এগুলো করা যাবে ওইভাবে? না, ওটা আমি সাপোর্ট করতেছি না। বজ্রগুণন কোনো পদ্ধতি না, ওটা জাস্ট একটা টেকনিক, ঠিক আছে? ওটা হবে না। ওকে স্যার, স্যার বুঝতে পারছি। আমি যেটা শিখাইছি, আমি যে 3টা পদ্ধতি শিখাইছি, সেই 3টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা করবা। ওগুলা ছিল ইন্টারমিডিয়েট লেভেলের, ওটা থেকে অনার্স লাইফে হবে না। ওকে স্যার, জি স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা, ওকে, আমি লেসন 6 এ যাচ্ছি। আচ্ছা, এবার আমরা প্রথম ক্লাসটা ছিল ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস, তো ডিটারমিনেন্ট সম্পর্কে আলোচনা করিনি। এবার আমরা লেসন 6 এ আমরা ডিটারমিনেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ডিটারমিনেন্ট সম্পর্কে আশা করি তোমরা কম বেশি জানো, যেটাকে নির্ণায়ক বলা হয়। তো নির্ণায়ক কার হয় এটা আমার জানতে হবে। নির্ণায়ক কিন্তু ডিটারমিনেন্ট যেটা আছে সেটা কিন্তু ম্যাট্রিক্সের মান নির্ণয় করার পদ্ধতি। আমরা জানি যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হলে তাহলে প্রথমে ডিটারমিনেন্টে নিতে হবে, নির্ণায়কে নিতে হবে, তারপর তার মান নির্ণয় করতে হবে। তো আমরা 2x2 ম্যাট্রিক্সের আমরা জানি যে 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করার একটা পদ্ধতি আমরা ছোট আগে শিখে আসছি। যে ডিটারমিনেন্ট, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা ডিটারমিনেন্টের চিহ্নটা হবে ডেট এও লেখা হয় অথবা এভাবেও মড চিহ্ন দিয়ে লেখা হয়। আমরা জানি ম্যাট্রিক্সকে লেখা হয় থার্ড অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর ডিটারমিনেন্টকে লেখা হয় এই মড চিহ্ন দিয়ে। এটা মনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে কাউকে যদি আমি গাউস জর্দান এলিমিনেশন ম্যাথমেটিক্সের মাধ্যমে ম্যাট্রিক্সকে করতে বলা হয়েছে, সেখানে সে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে দিয়েছে এই চিহ্নটা, তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা হচ্ছে ডিটারমিনেন্ট আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, আর ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। আমরা দেখবো যে আমরা যখন এলিমেন্টারি রো অপারেশন এই ডিটারমিনেন্টের উপরই প্রয়োগ করব, তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে যে পদ্ধতি আছে লিডিং ওয়ান বের করা, তার নিচে জিরো বের করার পদ্ধতি, আর ওখানে যে ম্যাট্রিক্সের যে পদ্ধতি ছিল সেখানে একটু পার্থক্য আছে। তো যেহেতু মান নির্ণয় করা যায় আর একটা মান নির্ণয় করা যায় না,
তার মধ্যে অবশ্যই তাহলে এক জিনিস না, তাহলে এই সাইনটার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। যেমন থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট হলো ম্যাট্রিক্সের জন্য, আর মড সাইনটা হচ্ছে ডিটারমিনেন্টের জন্য। আমরা জানি একটা 2 বাই ম্যাট্রিক্সের জন্য একটা জেনারেল সূত্র আছে এডি মাইনাস বিসি, যেটাকে বলা হয় যে প্রথমটা দিয়ে তোমরা যদি আড়াআড়ি গুণ করো বা ওই জাতীয় জিনিস করো, তাহলে তোমরা এটা দেখেছো যে এ ক্রস এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, সেটা থেকেই বলা হয় যে এডি মাইনাস বিসি। তো 2 বাই 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা চাইলেই নির্ণয় করতে পারি, আমরা যেহেতু আমাদের আগে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এটা শিখেছি। ইভেন 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা তোমরা শিখেছো। সেখানে দেখা যাইতো যে 0 0 1 বানাইয়া তারপর একটা রো কাইটে দিয়ে তারপর কিন্তু তাকে 2/2 ম্যাট্রিক্স বানায়া তার ডিটারমিনেন্ট নির্ণয় করা হতো। তো আমরা এখনো আমরা একটা জিনিস করব, আমরা ওই জিনিসটাকেই করব, বাট আমরা 0 0 1 শুধু বানাবো না। তো 0 0 1 কেন বানানো হয়তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ 0 0 1 এই কথাটার মানে ছিল 0 0 1 কিন্তু লিডিং ওয়ান, এমন না 0 0 1 না 1 0 0, তার মানে হচ্ছে লিডিং ওয়ানের নিচে 0 বানাইছি। তো আমাদের ওইটা ওইভাবেই আমরা আমরা সামনে দেখবো যে কিভাবে করা হয়, আমরা ওকে সামনে যাই আস্তে আস্তে। তো ডিটারমিনেন্ট নির্ণয় করার পদ্ধতি দুই ধরনের আছে, আমরা সেটার জন্য মাইনরস এবং কোফ্যাক্টরের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা যায়, আর আমরা যে এলিমেন্টারি রো অপারেশন করেছি তার মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করা যায়। প্রথমে আমরা দেখব মাইনরস এবং কোফ্যাক্টর দিয়ে জেনারেলি যেটা আমরা আগে করেছি সেটা থেকে কিভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করা যায়। পরবর্তী ভাবে আমরা দেখব যে আমরা এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে করতে পারি। তো ওকে, আমি মাইনরস এবং কোফ্যাক্টরটা সম্পর্কে একটু আলোচনা করি। If A is a square matrix, then the minor of entry Aij, আমি এন্ট্রি সম্পর্কে আলোচনা করেছি। এখানে আইজে দ্বারা বোঝাচ্ছে কি, আই দ্বারা বোঝাচ্ছে রো এর নাম্বার, যে দ্বারা বোঝাচ্ছে কলামের নাম্বার, এটা কিন্তু আমি বলেছি। ইজ ডিনোটেড বাই এম আইজে, তাহলে এআইজে মাইনর যেহেতু এম দিয়ে বলা হয়, এম দ্বারা বোঝাচ্ছে, তাহলে এম আইজে দ্বারা প্রকাশ করবো। যেমন মাইনর যদি বললাম M11, দ্যাট মিনস হচ্ছে 1 পজিশনে মাইনর নির্ণয় করতে বলা হয়েছে। Is defined to be the determinant of the submatrix that remains after the ith row and jth column are deleted from A. তো এই কথাটা কি বোঝাচ্ছে আমি বলতেছি। যদি একটা পজিশনের যদি M11 পজিশন মনে করো, এই পজিশনের যদি মাইনর নির্ণয় করতে বলা হয়, তাহলে বলা হবে যে ওই যে রো আছে এবং যে কলম আছে, সেই রো এবং কলম ভাগ দিলে যে সাবম্যাট্রিক্সটা পাওয়া যায়, তাহলে সেই সাবম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হবে সেইটাই হচ্ছে ওই পয়েন্টের বা ওই অবস্থানের মাইনর। আমি ম্যাট্রিক্স থেকেই দেখাই। যদি এটা একটা ম্যাট্রিক্স আছে, মনে করো প্রথম পজিশনটা আছে 3, বলা হলো এই 3 পজিশনের মাইনরটা নির্ণয় করে দাও আমাকে। তাহলে প্রথমেই জানতে হবে এই 3 পজিশনটা কোন পজিশন। এটা আমরা জানি যে A11 পজিশনে, আমি বলেছি যে প্রথমটা হচ্ছে A11 পজিশনে, তাহলে A11 পজিশনের মাইনরের নামকরণ কি হবে? M11, যেহেতু AIJ এর পরিবর্তে MIJ, তাহলে হবে কি M11। তো M11 পজিশনের মাইনর নির্ণয় করতে হলে কি করতে হবে? তাহলে M11, তাহলে প্রথম রো, 1 মানে হচ্ছে ফার্স্ট রো আর 1 মানে হচ্ছে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ চলে যাবে। এই যে ফার্স্ট রো বাদ, ফার্স্ট কলাম বাদ, তাহলে এর পরের যে বাকি নির্ণয়টা থাকতেছে, বাকি কি একটা 2/2 ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্ট থাকতেছে। তাহলে এই যে পাওয়া গেল 5 6 আর 4 8, তাহলে এই যে সাবম্যাট্রিক্স বা সাব ডিটারমিনেন্ট পাওয়া গেল, তো এইটার যে ডিটারমিনেন্ট হবে সেটাই হচ্ছে এই পজিশনের মাইনর। তাহলে এখানে 5 × 8 করলে 40 মাইনাস 24, দ্যাট ইজ 16। আমি এটার হাতে কলমের ভিডিও দিয়ে দিব তোমাদের, যেটা তোমাদের লেসন 6 এর হাতে কলমের ভিডিওটা আমি তোমাদের আপলোড করে দিব, সমস্যা নাই। আমি জাস্ট বলে দিলাম যে M11 পজিশনের মাইনরটা এভাবে নির্ণয় করতে পারি। তো মাইনর হলো এটা। আর কোফ্যাক্টর মানে কি? মাইনর এবং কোফ্যাক্টরের সাথে খুব একটা ক্লোজ রিলেশন আছে। তো মাইনর আর কোফ্যাক্টরের ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, কোফ্যাক্টরে সাইনের ব্যাপার থাকে আর মাইনরে কোনো সাইনের ব্যাপার থাকে না। এই কথাটা সাইন মানে হচ্ছে প্লাস মাইনাস। মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে একই জিনিস, একটা হচ্ছে মানের পরিবর্তন হয়, যেমন একটাতে প্লাস মাইন দেবে, একটা মাইনাস মাইন দেবে। যেমন মাইনরের ক্ষেত্রে কোনো সাইনের ব্যাপার থাকে না, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে এভাবে, -1 + i + j * MIJ। তাহলে MIJ প্রথমে নির্ণয় করতে হবে, মাইনর প্রথমে, দ্যাট মিন্স কোফ্যাক্টর নির্ণয় করতে হলে প্রথমে মাইনর নির্ণয় করে নিতে হবে, এবং মাইনর নির্ণয় করার পর তার সাথে এই জিনিসটুকু করতে হবে, -1 i + j। তাহলে এখানে i হচ্ছে রো আর কলম, এই কলম আর রো যোগ করলে যদি জোড় সংখ্যা হয়, যেমন
প্রথম রো প্রথম কলাম, তাহলে হচ্ছে হবে কি i এর মান 1, j এর মান 1, দ্যাট মিন্স -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট ইজ -1 এর হোল স্কয়ার। আমরা জানি কি -1 এর পাওয়ার যদি জোড় হয় তাহলে আমরা পাবো +1, আর -1 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে আমরা পাবো কি -1। এই জিনিসটা কিন্তু সাইনের পরিবর্তন, তার মানে কি একটাতে প্লাস পাচ্ছি একটাতে মাইনাস পাচ্ছি। 1 যেমন বেজোড়, 2 তো তাহলে জোড়, তাহলে প্রথম পজিশনে আমরা মানে 1 অন পজিশনে আমরা পাবো কি 2 পেয়ে যাব, তার মানে জোড় পেয়ে যাব, তখন সেখানে প্লাস হয়ে যাবে। তারপর আবার যদি 1 প্লাস 2 দিই তখন আবার বেজোড় হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো সেই জিনিসটা এখানে করা আছে, খেয়াল করে দেখো C1 অন করা হয়েছে। C1 অন মিন্স M1 অন তো নির্ণয় করতে হবে, তো আমি জানি M1 অন এর মান 16। তো এরপরে কি করব, এই যে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 which is -1 এর হোল স্কয়ার। তো -1 এর হোল স্কয়ার মানে কি +1, তাহলে আর কিছু হবে না। তাহলে M1 এর 1 এর যে মান C1 এর মানও সেম। বাট আরেকটা খেয়াল করে দেখি আমরা, সিমিলারলি A32, এখানে দেখো 32 বলা হয়েছে। 3 মানে কি, 3 আর 2 যোগ করলে কি আসে 5, তাহলে এটা তো বেজোড়, তাহলে কি হয়ে যাবে এখানে কিন্তু M1 এ M32 এর মান যেটা প্রথমে আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে M32 মানটা নির্ণয় করার পদ্ধতি আগের মতোই, 32, তাহলে 3 মানে হচ্ছে থার্ড রো, এই দেখো থার্ড রো বাদ আর সেকেন্ড কলম বাদ, তাই বাকি যে সাব ম্যাট্রিক্স থাকলো 3 4 আর 2 6, এটা ডিটারমিনেন্ট নির্ণয় করলে 26 পাইছি। কোফ্যাক্টর নির্ণয় করার জন্য এই 32 -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 M32 which is -3/2, তাহলে -26। তাহলে এম এর যে মান, মাইনরের যে মান, কোফ্যাক্টরের যে মান, সাংখ্যিক মান কিন্তু ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে প্লাস মাইনাসের ব্যাপারটা আছে এটা একটু চেঞ্জ হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোফ্যাক্টর আর মাইনরের মান সেম আসে, বাট অনেক ক্ষেত্রে আবার এমন হয় কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে একটা মাইনাসের পার্থক্য হয়। তো জোড়ের ক্ষেত্রে আসলে কোনো পার্থক্য নাই, বেজোড়ের ক্ষেত্রে পার্থক্য আছে। তো মাইনর এবং কোফ্যাক্টর এটা কোথায় লাগবে, এইটা থেকেই আমরা নির্ণয় করতে পারি, ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারি। তার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে আমরা জেনারেলি জানি, এই যে সূত্রটা, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু A1, মানে আমাদের বলা হয় কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং ফার্স্ট রো। আমরা বলা হয় যে মানে কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং যদি ফার্স্ট রো, এভাবে বলা হয় যে ডিটারমিনেন্ট নির্ণয় করো। আমি কিন্তু ডিটারমিনেন্ট নির্ণয় করার জন্য অ্যাসাইনমেন্ট দিব। তো ডিটারমিনেন্ট নির্ণয় করার অ্যাসাইনমেন্টটা কিভাবে হবে, যে আমাদের থাকবে বলা হবে যে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করো, আবার বলবো যে এলিমেন্টারি অপারেশনের মাধ্যমে রো রিডাকশন, এলিমেন্টারি অপারেশন অথবা রো রিডাকশনের মাধ্যমে ডিটারমিনেন্ট নির্ণয় করো। দুইটা পদ্ধতি থাকবে, তো আমি যে পদ্ধতি বলে দিব, আর যদি কোনো পদ্ধতি না বলে দিই তাহলে তোমরা যে কোনো একটা করতে পারবা, তো আমি দুটোই শিখাবো। কোফ্যাক্টর এক্সপ্যানশন অ্যালং ফার্স্ট রো যে জিনিসটা আছে, এটা যদি আইথ রো, এখানে আইথ রো বলা হয়েছে না, আই এর জায়গায় যদি ফার্স্ট লেখা হয় তাহলে আই এর জায়গায় 1 দিবা, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু A11 C11 প্লাস A12 C12, এরপরে যেহেতু তিনটা থাকে সাধারণত বা চারটা থাকে, তাহলে A13 ইজ C13, এটা করলেই হয়ে যাবে আমাদের ডিটারমিনেন্ট। তো আমরা জাস্ট ওটা আমার দেখা দরকার নেই, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই দিই, ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে কোফ্যাক্টর এক্সপানশন অ্যালং দ্য ফার্স্ট রো, এরকম বলে দিব আমি যে এটা কোফ্যাক্টর এক্সপানশনের মাধ্যমে করো। ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, একটা 3/3 ম্যাট্রিক্স আছে, অবশ্যই এটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো এর কি এক্সপানশন অ্যালং দ্য ফার্স্ট রো করব, তাহলে আমাদের ফার্স্ট রোর যে এলিমেন্টগুলো আছে সেটা কিন্তু আমরা জেনে রাখতে হবে। যেমন A11 পজিশনে কি আছে 3, তারপর A12 পজিশনে আছে 1, A13 পজিশনে আছে 0, এই তিনটা আমাদের দরকার আছে। এরপরে বাকি আছে কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, যেমন C11 টা নির্ণয় করতে হবে, C12 নির্ণয় করতে হবে, আর C13, এই তিনটা জিনিস নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য কি করতে হবে, কোফ্যাক্টর এক্সপেনশন করতে হবে। খেয়াল করে দেখো, এই যে দেখো ডিটারমিনেন্ট নির্ণয় করছি, ম্যাট্রিক্স থেকে ডিটারমিনেন্টে যখন লিখবো তখন সাইন মানে এর যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু চেঞ্জ হবে, যেটা কিন্তু থার্ড ব্র্যাকেট ছিল এটা ডিটারমিনেন্ট লেখার সময় কিন্তু মানে মড চিহ্ন হয়ে গেছে। তো আমাদের কি প্রথম হবে 3 লিখবো, তারপরে কি হবে 3 লেখার জন্য এরপরে আমাদের কি করতে হবে C11 নির্ণয় করার পদ্ধতি কি আমি শিখাইছি। তো এখানে কিন্তু -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 হুইচ ইজ -1 এর হোল স্কয়ার, তাহলে +1 হয়ে যাবে। তো এই জন্য আর কিন্তু এখানে -1 লেখে নাই। দেখো এখানে একবার প্লাস, পরেরটা কিন্তু সূত্রে কিন্তু আমাদের দেখো এখানে সবগুলোতে প্লাস আছে, কিন্তু যখন আমরা করি তখন একটা মাইনাস দেওয়া হয়েছে মাঝখানেরটা, আবার পরেরটা প্লাস দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, অনেক সময় দেখা যায় তোমরা যখন ডিটারমিনেন্ট নির্ণয় করতা বা নির্ণয় করতা তখন কি করতা, সেকেন্ডটাতে মাইনাস দিত, তারপরে সেটাকে উল্টা মানে মাইনাস দিলে
দিয়ে রাখা হইতো, অথবা প্লাস দিয়ে সেটাকে উল্টাভাবে কাউন্ট করা হইতো, যে কোনো একটা। অনেক সময় এটা প্লাস লাগাই যেত। ওই জিনিসটা কেন করা হইতো? ওইটা করা হইতো এই কোফ্যাক্টর এক্সপেনশনের জন্য। কোফ্যাক্টর এক্সপেনশনে আমি যে ব্যাপারটা বলেছি, সেখানে কিন্তু সাইনের একটা ব্যাপার থাকে। যেমন প্রথমটা প্লাস হইলে পরেরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। আমরা জানি কি, প্রথমটা যদি জোর হয় তারপরটা বেজোর, তারপরটা আবার জোর, সেটাই তো হবে। আমরা তো জানাই আছে যে একটা যদি জোর হয় পরেরটা অবশ্যই বেজোর, তারপরটা আবার অবশ্যই জোর। তো প্রথমটা যেহেতু জোর আসবে, আমরা জানি যে C11 হুইচ ইজ 1 + 1 -1 টু দি পাওয়ার 1 + 1 মানে কি হয়ে যায়, -1 টু দি পাওয়ার 2 হয়ে যায়। তারপরে এটা হবে 1 + 2 যোগ করলে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। এই জন্য এই মাইনাসটা হয়ে গেছে। পরেরটা আবার কি 1 + 3 হুইচ ইজ 4, আবার প্লাস হয়ে যাবে। তো সেটাই করা হয়েছে। এরপর তো আমার যে কাজ আছে সেগুলো আমি আর বললাম না, কারণ হচ্ছে তোমরা এটা বুঝবা, এটা মানে ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবা, আর আমি এটা হাতে কলমের ভিডিওটাও দিয়ে দিব। তো এইভাবে আমরা কোফ্যাক্টর এক্সপানশনের মাধ্যমে করতে পারি। এবার আমরা একটা টেকনিক দেখব। এই টেকনিকটা অবলম্বন করেও তোমরা করতে পারো, যে সাধারণত এটাকে 2x2 ম্যাট্রিক্স বা 3x3 ম্যাট্রিক্সের জন্যই প্রযোজ্য শুধুমাত্র হয়। যেমন এটা তো জানো যে এই আর গুণের ব্যাপারটা তোমরা শিখেছো। এই যে এই পাশে দুইটা রো আছে, এই দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ, তাই না? কিন্তু এখানে 2x2 এর জন্য হয়। 3x3 যদি থাকে সেটাও করা সম্ভব। তাহলে প্রথমে 3x3, প্রথমে ডিটারমিনেন্ট যেটা আছে সব লিখতে হবে, তারপরে প্রথম রো আর সেকেন্ড রোটা লিখবা, সরি প্রথম কলাম আর সেকেন্ড কলামটা লিখবা। এখান থেকে প্রথম কলাম, এটা সেকেন্ড কলাম, এই দুইটাও সাথে লিখবা। তারপরে এই যে দেখো এই দিক থেকে এটা করা হয়েছে, তাহলে প্রথম দিকে সব এইগুলো এই বরাবর যে আর গুণ করা যায় যেগুলো, সবগুলো একসাথে গুণ করে যোগ করে দিতে হবে। দেখো এই যে প্রথমে এটা দিয়ে এটা সব গুণ 1 × 5 × 9 45, তারপরে প্লাস, তারপর 2 × 6 × 7 গুণ করলে আসে 84 যোগ, তারপর 3 × -4 × -8 গুণ করলে 96 হয়েছে, লেখা হয়ে গেল। এরপরে কি আছে, একটা মাইনাস দিতে হয় সূত্র মতে, মাইনাস দিয়ে এইরকম আর এই গুণগুলো করতে হবে সব। তাহলে মাইনাস দিলাম, এবার গুণ করি। এই যে 3 × 5 × 7 105 আসে। তারপর আছে 1 × 6 × -8 গুণ করলে আসে, প্লাস ছিল কিন্তু মাইনাস হয়ে গেছে, কারণ এখানে মাইনাস ছিল, -48 চলে আসছে। তারপরে আছে 2 × 5 -4 × 9, এটা গুণ করলে মাইনাস চলে আসবে, -72 আসছে। এবার ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমার ডিটারমিনেন্ট। তোমরা চাইলে 3x3 ম্যাট্রিক্সের জন্য করতে পারবে, ঠিক আছে? আর সাধারণত 3x3 আমি দিব না, আমার 4x4 টার্গেট, ঠিক আছে? কারণ তোমরা 3x3 তো শিখে আসছো, কিন্তু 4x4 হলে কি করবা সেটা কিন্তু শেখো নাই, সেটা আমি শিখাবো। দেখো এখানে আমরা ইউজিং রো, আমি কিন্তু দুইটা পদ্ধতি অলরেডি শিখে আসছি। একটা ফার্স্ট মানে রো এক্সপ্যানশনের মাধ্যমে, সরি একটা করেছি কি কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে আমরা করাইছি। আরেকটা করলাম একটা টেকনিক। এই টেকনিক এটা কিন্তু কোনো রুল না, ঠিক আছে? এটা চাইলে তোমরা করতে পারো। আর আরেকটা শিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের রুল, ইউজিং রো রিডাকশন টু ইভালুয়েট এ ডিটারমিনেন্ট। আমরা রো রিডাকশনটাই হচ্ছে আমাদের রো এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন সেটাকে আমরা বলতেছি রো রিডাকশন। রো রিডাকশন মানে হচ্ছে কি, ওই যে 1 0 0 করলে কি একটা রো বাদ দিয়ে যাওয়া যাইতো, তাই না? সেই যে একটা রো এবং একটা কলম বাদ দেওয়া যায়। যতই রো, যদি আমার এখানে 5টা থাকতো, 3টা থাকলে তো সাধারণত একবার রো রিডাকশন করলে কি হয়ে যায়, 3x3 আছে, এখান থেকে যদি একটা রো আর একটা কলম বাদ দেওয়া হয় তাহলে সেটা 2x2 হয়ে যায়। তো আমরা জানি যে 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করা খুবই সহজ। বাট যদি একটা 5x5 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে সেটা কি তুমি চাইলে সাধারণ নিয়মে কোফ্যাক্টর এক্সপ্যানশনের মাধ্যমে করতে পারবা না। তো সেই জন্য আমাদের যে পদ্ধতিটা আছে সেটা করতে হবে রো রিডাকশন। তাহলে 5x5 দিয়ে প্রথমে রো রিডাকশন করলে কি হয়ে চলে আসবে, 4x4। তারপর আবার রো রিডাকশন করলে কি আসবে, 3x3। আবার রো রিডাকশন 2x2। 2x2 হলে আমরা জানি AD - BC করে নিতে পারবো, খুব ইজি। খুব ইজি কেমনে, শুধুমাত্র আমরা রো রিডাকশনের মাধ্যমে কিন্তু হবে, প্রথম যে রোটা আছে সেইখানে লিডিং ওয়ান বের করতে হবে, তার নিচে 0 বের করতে হবে। লিডিং ওয়ান তার নিচে 0, তাহলে বাদ, ওই রো বাদ এবং ওই কলম বাদ। আবার যখন চেঞ্জ হবে তখন আবার 1, আবার 0 নিচে করলে আবার ওই রো বাদ, দেখবো আমরা সেটা এখন। দেখো আমরা এখানে কাজটা করব। তো আমার এই যে ম্যাট্রিক্সটা আছে ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলা হয়েছে এবং বলে দেওয়া আছে যে এটা তোমাদের করতে হবে রো রিডাকশন ফর্মুলাতে। তো দেখো প্রথমে এটাকে আমরা রো রিডাকশন মানেই আমি বলেছি যে আমাদের আগের যে এলিমেন্টারি রো অপারেশন ছিল তার মতো তার মানে আমার কাজ কি, লিডিং ওয়ান বার করা, তার নিচে 0 বার করা। তাহলে লিডিং ওয়ান তার নিচে 0। তো খেয়াল করে দেখো প্রথম এলিমেন্টটাই আমার ঘ্যাপলা বাজায় দিল। প্রথম এলিমেন্টটা কি আছে আমার,
জিরো আছে, তাই না? তো জিরো হলে তো লিডিং অন বানানো সম্ভব না। আমি আগেও বলছি যদি এরকম জিরো হয় তাহলে তো সেটা লিডিং অন বের করা যায় না, তখন সেটা করতে হয় কি রো ইন্টারচেঞ্জ করতে হয়, তাই না? আমি বলেছি রো ইন্টারচেঞ্জ করতে হয় এবং অনেক ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ সাধারণত জিরো থাকলে করতে হয়। যেহেতু জিরো আছে রো ইন্টারচেঞ্জ করি, রো ইন্টারচেঞ্জ করলাম, থ্রি মানে সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিয়ে গেলাম, ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিয়ে আসলাম, কিন্তু দেখো এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের যখন ম্যাট্রিক্সের বেলায় করেছি, ম্যাট্রিক্সের বেলায় আমাদের কোনো মান নির্ণয়ের ব্যাপার ছিল না, যার কারণে ফার্স্ট কলমকে ফার্স্ট রোকে সেকেন্ড কলমে, সেকেন্ড রোকে ফার্স্ট কলমে নিচে কোনো সমস্যা ছিল না। কিন্তু যেহেতু ডিটারমিনেন্ট হচ্ছে মান নির্ণয়ের ব্যাপার, তো এখানে কিন্তু তো মান নির্ণয়ের ব্যাপারের ক্ষেত্রে তো মানের একটা ব্যাপার আছে। সো যদি তুমি রো ওই মানে ইন্টারচেঞ্জ করতে হয়, একবার রো ইন্টারচেঞ্জ করলেই একটা মাইনাস দিতে হবে। যেহেতু ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিচ্ছি, সেকেন্ড রোকে ফার্স্ট রোতে নিচ্ছি, সেজন্য একটা মাইনাস বাইরে দিতে হবে, দিলাম। তাহলে রো ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাইনাস দিতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে থ্রি আছে, তো থ্রিকে লিডিং ওয়ান বানাইতে হবে, মানে ওয়ান বানাইতে হবে। কিভাবে করব আমরা জানি, থ্রিকে থ্রি দ্বারা ভাগ করতে হবে, পুরো রোটাকে থ্রি দ্বারা ভাগ করলেই ওটা ওয়ান হবে। কিন্তু আগের ব্যাপারে ছিল কি, পুরো রোটাকে থ্রি দ্বারা ভাগ করে দিতাম, আর কিছু ওই থ্রির ব্যাপারে কিছু লেখাই দরকার ছিল না। কিন্তু এক্ষেত্রে আমার ঝামেলা আছে, এখানে যেহেতু মানের ব্যাপার, এই থ্রিকে তো আমি গায়েব করে দিতে পারি না, চাইলেই তো আর থ্রি দ্বারা ভাগ করতে পারি না আমি, তাই না? তাহলে আমি করতে পারি কি, এই রোটা থেকে আমি থ্রি কমন নিতে পারি, তাই না? পুরো রোটা থেকে আমি থ্রি কমন নিই, কমন নিলে এই বাইরে লিখতে হবে, এই থ্রি কমন নিয়ে এই থ্রি বাইরে লিখেছি, তাহলে এখানে ওয়ান টু মাইনাস টু থ্রি চলে আসছে। তো ব্যাপারটা কিন্তু পার্থক্য দুই জায়গায় আসলো। রো ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে মাইনাস দিতে হবে, আর যদি লিডিং ওয়ান বানাইতে হয়, কোনো কিছু আগে যেমন ভাগ করা লাগতো বা গুণ করা লাগতো, তো ওই জিনিস এখন আর করা যাবে না, এখন করতে হবে কি কমন নিতে হবে। এই দুটাই পার্থক্য, ঠিক আছে? এখন কমন নিয়ে নিতে হবে ওই রো থেকে। কমন নিলাম থ্রি, তো থ্রি কমন নিলে এখানে ওয়ান মাইনাস টু থ্রি হয়ে গেছে। এবার নিচে জিরো বানাইতে হবে, লিডিং ওয়ান পেয়ে গেছি, এর নিচে জিরো বানাইতে হবে। তো এই লাস্টের ব্যাপারটা, এটাই আর আমার পার্থক্য নাই। জিরো বানানোর ব্যাপারে যে ব্যাপার আগে ছিল, এখনো সেই একই রুলই আছে, যে লিডিং ওয়ানের নিচে জিরো বানাইতে হলে কি করতে হয়, লিডিং ওয়ানের সাথে যে রোটা আছে সেই রো এর সাথে যোগ বিয়োগ করতে হবে। তো করবা, সেটাই করবা, একটা তো অটোমেটিক জিরো দেওয়াই আছে। এই টু কে জিরো বানাইতে হলে কি করতে হবে, ফার্স্ট রোকে মাইনাস টু দ্বারা গুণ করে যোগ করতে হবে। এই যে মাইনাস টু টাইমস দ্য ফার্স্ট রো ওয়াজ অ্যাডেড দ্য থার্ড রো, করলে এখানে জিরো চলে আসবে, পেয়ে গেলাম। তো এবার দেখো রো রিডাকশন ফর্মুলা, রো রিডাকশন টাইপের আমরা কি করতে পারি। দেখো জিরো জিরো ওয়ান, এই যে জিরো জিরো ওয়ান হইলে এই জিরো জিরো বরাবর এবং ওয়ান বরাবর যে কলমটা আছে এটা বাদ দেওয়া যায়। তো এখানে কিন্তু জিরো জিরো ওয়ান আছে, দুইটা জিরো আসছে, যদি ফোর বাই ফোর থাকতো তাহলেও কিন্তু আরো একটা জিরো লাগতো এখানে, তাই না? তো দেখো রো রিডাকশন করে নিবো এবার। এই দেখো জিরো জিরো ওয়ান সহ এটা বাদ দিয়ে দিল, তাহলে থাকে কি ওয়ান ফাইভ আর জিরো, সরি টেন মাইনাস ফাইভ। এখানে দেখো আরো করছে, আর আমার করার দরকার নেই, আমরা এভাবে করব না, ঠিক আছে? তোমরা দেখো খেয়াল করে দেখো, এখানে জিরো জিরো ওয়ান আছে, এই সহ এটা বাদ, জিরো জিরো ওয়ান এটা বাদ, তাহলে থাকে ওয়ান ইন্টু মাইনাস ফাইভ হুইচ ইজ মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ ইন্টু টেন গুণ করলে আসবে মাইনাস ফিফটি, মাইনাস ফিফটি ফাইভ, এই যে মাইনাস ফিফটি ফাইভ। তো মাইনাস ফিফটি ফাইভ গুণ করলে হবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফিফটি ফাইভ গুণ করলে 165 অ্যান্সার চলে আসে। তো দেখো এখানে কিন্তু আরো কাজ করে, যেমন লিডিং ওয়ানের নিচে জিরো, পরের লিডিং ওয়ান তার নিচে জিরো, আবার লিডিং ওয়ান বের করছে, এত দরকার নাই আমার। আমরা শিখবো এটাই, আমার রো রিডাকশন করতে হবে। আমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ছিল, তাকে কনভার্ট করে টু তে নিতে হবে, তাহলে আমার শুধু এইটুকু করলেই হবে, জিরো জিরো ওয়ান পাইছি বাদ। প্রথম রোটাই কি কিন্তু করতে হবে, সেকেন্ড রো করলে কিন্তু হবে না, প্রথম রোই এই কাজ করতে হবে, জিরো জিরো ওয়ান করে বাদ করলেই আমার চলে আসবে। এবার যদি এটা, এটা তো ইজি ছিল এটা, এই এখন দেখো এই জিনিসটা কিন্তু আগে কখনো করো নাই তোমরা, ফোর বাই ফোর ম্যাট্রিক্স আছে, এইখানে ওই জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। তোমরা চাইলে এই যে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের আছে, এটা রো রিডাকশন না করলেও হয়। রো রিডাকশন না করে কেউ যদি যেটা আমরা আগে শিখেছি কোফ্যাক্টর এক্সপ্যানশন করছে, ওইটাও করতে পারো, ওটা করলেও ইজি চলে আসবে, সমস্যা নাই। কিন্তু যখন এইটা আছে, এইটা কিন্তু সমস্যা হবে ফোর বাই ফোর। দেখো ফোর বাই ফোর এর ক্ষেত্রে ঝামেলা আমার হবে। ফোর বাই ফোর এর জন্য সবচাইতে সহজ পদ্ধতি, সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি হচ্ছে রো রিডাকশন ফর্মুলা। রো রিডাকশন কথার মানেই হচ্ছে কি রো কমানো, রো কমাইলেই কলম একটা কমে যাবে। জিরো জিরো ওয়ান আর যে কয়টা জিরো থাকবে এখানে, যেমন জিরো 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 ওয়ান। তো দেখো এই ম্যাট্রিক্সটা এখানে কিন্তু এখানে যেভাবে করছে আমরা সেভাবে না করলেও পারি। প্রথম কাজটা মনে করো এখানে যেভাবে দিয়েছে আমি যেভাবে বুঝাই সেভাবে করো। যেমন এখানে কি আছে, থ্রি আছে, এই থ্রিকে কি করবা তোমরা,
ওয়ান বানাবা, তাহলে ওয়ান বানালে কি করতে হবে, থ্রি কমন নিতে হবে, তাই না? তো থ্রি কমন নিতে হবে, সেটাই নিবা। অথবা এইটা কি করছে দেখো, রো ইন্টারচেঞ্জ করছে প্রথমেই, যেহেতু এখানে ওয়ান আছে, তো আমার ওটা দরকার নাই, আমার মনে করে থ্রি কে ওয়ান বানাবো আমরা। তো থ্রি কে ওয়ান বানালে কি হয়ে যাবে, থ্রি কমন নিতে হবে। থ্রি যদি কমন না, তাহলে কি আসবে, এখানে ওয়ান আসবে, এখানে 5/3, এখানে -2/3, আর এখানে আসবে 2, এটা চলে আসবে, তাহলে ওয়ান পাইলাম। তার নিচের এলিমেন্ট গুলোকে কি করতে হবে, জিরো বানাইতে হবে। তো জিরো বানাই ফেলাবা, জিরো বানাই ফেলালে যেটা আসবে, জিরো বানাই ফেলালে তাহলে কি হয়ে যাবে, এখানে জিরো, এইখানে জিরো, এইখানে জিরো, আর এখানে ওয়ান, তাহলে এই রো সহ এই কলম বাদ চলে যাবে, তখন চলে আসবে কি 3/3 ম্যাট্রিক্স। এখন এই 3/3 ম্যাট্রিক্স যখন চলে আসবে, তখন এইখানে যে এলিমেন্টটা ছিল, মনে করো এখানে 2 থাকবে না, অন্য কিছু থাকবে, সেইটাকে আমাদের ওয়ান বানাইতে হবে। সেই ওয়ান লিডিং ওয়ান বানানোর পরে তার নিচে এই দুটাকে জিরো বানাইতে হবে, তাহলে কি হয়ে যাবে, এখানে ওয়ান, এর নিচে দুটো জিরো হয়ে যাবে। তাহলে এই যে 0 0 1, তাহলে এই 0 0 1 সহ এই কলমটা, এই রোটা বাদ, এই রো সরি এই কলম আর এই রোটা বাদ হয়ে যাবে, তখন থাকবে কি এইটা আর এই দুইটা থাকবে। তখন তোমরা চাইলেই করতে পারবা। তো আমি কিন্তু এটা করাই দিচ্ছি না, এখানে কিন্তু একটা করে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা ফলো করবে না, ওরা কিন্তু আলটিমেটলি ওইটাই করছে আসলে। এই যেমন ফার্স্ট যেটা কাজটা করার সময় একটু ই করছে, কোভার্টার ফার্স্ট কলম চেঞ্জ করছে, তারপরে কিন্তু এই যে লিডিং ওয়ান বানাইছে, এর নিচে একটা মাইনাস কমন নিছে, কমন নিয়া 0 0 বানায় বাদ দিচ্ছে। তো জাস্ট এই যে 3 3 আর 9 3 ছিল, তো এখানে করা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে করা আছে। তোমাদের এইটাই আমি অ্যাসাইনমেন্টে দিব, আর একটার সাথে অ্যাড করে দিব, ঠিক আছে? এটা কিন্তু বাসার কাজ থাকবে, আশা করি এটা পারবা তোমরা, এটা পারতে হবে তোমাদের। আর লাস্টে, তো এটা কি পারবা কি না তোমরা, এটা সম্পর্কে ক্লিয়ার কিনা? আর আমি হাতে কলমের ভিডিওটা দিব, সমস্যা নাই, তোমরা দেখে নিবে। ওকে স্যার। আচ্ছা, লাস্টে আমাদের যেটা আছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা একটু লাস্টে দেখে শেষ করি আমরা। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলা হয়? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের ডিটারমিনেন্ট ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সময় লাগবে। তো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো তখন ইজ কল্ড দ্য কোফ্যাক্টর ফর্ম অফ এ। একটা ম্যাট্রিক্স যদি এন ক্রস এম, মানে একটা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয়, তার কোফ্যাক্টর নির্ণয় করতে হবে প্রথমে। একটা ম্যাট্রিক্স থাকবে, তার সব কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। তার মানে যদি এখানে 9টা পজিশন আছে, আমরা জানি একটা 3/3 ম্যাট্রিক্স হলে তার মানে এন্ট্রির সংখ্যা হবে কয়টা, 9টা পজিশন থাকবে। তার 4/4 হলে তার 16টা পজিশন থাকবে। তো একটা 3/3 ম্যাট্রিক্স যদি হয়, তার সবগুলো পজিশনের জন্য কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করবা, বিস্তারিত আমি একটা এখানে ক্লাসে দিয়ে দেবো, সমস্যা নাই। বলে তো দিয়েছি কোফ্যাক্টর একটা নির্ণয় করা, অলরেডি তো করছো। সবগুলো কোফ্যাক্টর নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স হবে, সেটাকে বলা হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাবা। সেই কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা পাবা, এই তো মনে করো একটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ছিল, তার কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাইলাম কিভাবে, কোফ্যাক্টর প্রত্যেকটা পজিশনের যে কোফ্যাক্টর পাইছো, আগে ছিল কি মনে করো, ম্যাট্রিক্স ছিল এটা, মনে করো তোমাদের এই ম্যাট্রিক্সটা ছিল, তাহলে প্রত্যেকটা পজিশনের জন্য যদি কোফ্যাক্টর করে নাও, তাহলে নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবা, সেটাকে এ ম্যাট্রিক্স বলবো না, তখন বলবো সেটাকে সি ম্যাট্রিক্স। কারণ সেই ম্যাট্রিক্সটা তো আর এ ম্যাট্রিক্স না, সেই ম্যাট্রিক্সের যে এন্ট্রিগুলো হবে সেগুলো হবে কোফ্যাক্টরের এন্ট্রি, তো সেই ম্যাট্রিক্সটাকে বলবো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এই ম্যাট্রিক্সের, সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে তোমরা যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ মানে কি, রোকে কলম আর কলমকে রো যদি করো, তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে কিন্তু দুইটা কাজ, প্রথমে সবগুলো এলিমেন্টের, তিনটা কাজ, প্রথম সবগুলো এলিমেন্টের কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, তারপরে কাজ হচ্ছে সবগুলো কোফ্যাক্টরকে নির্দিষ্ট পজিশনে বসায় একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। যখন এই কাজ হয়ে যাবে, তখন সেই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমাদের কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এই তিনটা কাজ যখন সম্পন্ন হবে, তখন নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, যেটাকে প্রকাশ করা হয় এডিসে এ। তো আমি একটা উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তাহলে আমাদের একটা এই ম্যাট্রিক্সটা আছে, প্রথম কাজ আছে, তাহলে এখানে আমি বলেছি একটা 3/3 ম্যাট্রিক্স আছে, তাহলে পজিশন আছে কয়টা, 9টা পজিশন আছে। 9টা পজিশনের 9টা পয়েন্টের জন্য 9টা কোফ্যাক্টর পাবো আমরা। তাহলে C11, দ্যাট মিনস এই 3 পজিশনের জন্য কোফ্যাক্টর পাবো 12। 12 কিভাবে আসলো, আমার যে হাতে কলমের ভিডিওটা আছে সেটা করে দেওয়া আছে, আর অলরেডি তোমরা জানো যে কিভাবে C11 নির্ণয় করতে হয়, আমি বলছি। তো এইভাবে C11, C12, C13, C21, C22, C33, এইভাবে করে প্রত্যেকটা পজিশনের জন্য
কোফ্যাক্টর নির্ণয় করে নেবা। এরপরে কাজ হচ্ছে কি একে নির্দিষ্ট পজিশনে বসায় দিয়া একটা ম্যাট্রিক্স নির্ণয় করা। তাহলে C11 হুইচ ইজ এই পজিশন, C12 এটা হচ্ছে এই পজিশন, C13 হুইচ ইজ এটা। আমরা জানি যে প্রথম ওয়ানটা হচ্ছে কি রো এর মান, পরের ওয়ানটা হচ্ছে কলামের মান, তো এই হিসাব করে বসাই দিছি। এইভাবে করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, মানে ট্রান্সপোজ করতে হবে। আর ট্রান্সপোজের মানে কি, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে যাবে। দেখো ফার্স্ট রোতে কি আছে 12 6 and -16, এটা দেখো ফার্স্ট 12 6 -16 ফার্স্ট কলাম হয়ে গেছে। 4 2 -16 এটা সেকেন্ড রো ছিল, এটা সেকেন্ড কলাম হয়ে গেছে। 12 -10 16 এটা থার্ড রো ছিল, এটা থার্ড কলাম হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ব্যাপারটা আমার ভিডিওতে হাতে কলমে আরো ক্লিয়ার করা আছে। আবার আশা করি থিমটা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। কোফ্যাক্টর নির্ণয় করতে হবে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপরে কি সেটা ট্রান্সপোজ করতে হবে। তার মানে আমি প্রথম ক্লাসে যে সংখ্যাগুলো পড়ছি সব সংখ্যাগুলোই কিন্তু এখানে লাগ দিছে। তো ক্লিয়ার কিনা এই জিনিসগুলো? তো এই পর্যন্তই আজকের ক্লাস আর ভিডিও এটা, প্লাস আমাদের যে হাতে কলমের ভিডিও আছে সবগুলোই আমি তোমাদের দিয়ে দিব। আইডি গুলো সবাই দিয়ে দাও। আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। যেহেতু আজকে ক্লাস এ পর্যন্তই, তোমাদের এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্লাস তোমাদের যেটা আছে মানে আমি তোমাদের হাতে কলমে প্লাস যেটা এখন করালাম পুরোটা ভিডিও দিয়ে দেব। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।